বন্ধুরা নমস্কার। এসো গল্প শুনি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দীর্ঘ বেশ কিছুদিন আমার একান্ত ব্যক্তিগত কিছু অসুবিধার কারণে আমি আপনাদের সামনে কোনো গল্প বা উপন্যাস পাঠ নিয়ে আসতে পারিনি, কিন্তু আমি আমার সেই সব ব্যক্তিগত অসুবিধার বাধা কাটিয়ে উঠে আবারও নতুন করে আপনাদের সামনে নিয়মিত গল্প উপন্যাস পাঠের ভিডিও নিয়ে হাজির হতে চলেছি। এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সেই বন্ধুদের অনুরোধ করব যে অবিলম্বে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আমাকে উৎসাহিত করুন যাতে আমি আরও ভালো ভালো গল্প উপন্যাস আপনাদের জন্য নিয়ে আসতে পারি। আর যে বন্ধুরা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন এবং হয়তো অনেক দিন গল্প বা উপন্যাস পাঠ না পাওয়াতে তারা হয়তো মনক্ষুণ্ণ হয়েছেন, তাদের কাছে আমি ব্যক্তিগতভাবে দুঃখিত, ক্ষমাপ্রার্থী এবং কথা দিচ্ছি এবার থেকে আর কোনো ছেদ ঘটবে না। নিয়মিত আপনারা আমার এই চ্যানেলে আরও সুন্দর সুন্দর নতুন গল্প উপন্যাস শুনতে পাবেন। আর একটা জরুরি কথা, এখন থেকে সপ্তাহে 3 দিন অর্থাৎ সোম, বুধ, শুক্র এই 3 দিন ঠিক দুপুর 2টোয় আপনাদের জন্য আমি নতুন নতুন গল্প বা উপন্যাস পাঠের ভিডিও নিয়ে হাজির হব। আপনারা আশা করব সঙ্গে থাকবেন, নজর রাখবেন আমার চ্যানেলে, কেমন? এই কথা বলে চলুন আজকের পাঠ শুরু করা যাক। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কোনো এক বন্ধুর অনুরোধেই, তিনি কমেন্ট বক্সে অনুরোধ করেছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কাগজের বউ উপন্যাসটি পড়ে শোনাতে। তার অনুরোধ রাখতেই আমি আজ থেকে শুরু করছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস কাগজের বউ। প্রথম পরিচ্ছেদ, ছোঁচা শব্দটা। 1। ছোঁচা শব্দটা কোত্থেকে এলো মশাই? ছুঁচো থেকে নাকি? হাতটান শব্দটারই বা ইতিহাস কি? কিংবা দোকান কাটা কথাটাই বা অমন অপমানজনক কেন? অবশ্য অপমান কথাটারও কোনো মানে হয় না, অপমান মনে করলেই অপমান। আমার যে অবস্থা তাতে অপমান গায়ে মাখতে যাওয়াটাও এক লাট সাহেবী শৌখিনতা। সুবিনয়দের পিছনের বারান্দায় আমি শুই। বারান্দাটা খারাপ নয়, বুক সমান দেয়ালের গাঁথুনি, তার ওপরটা গ্রিল দেওয়া। বারান্দার অর্ধেকটা প্লাইউড দিয়ে ঘিরে খাওয়ার ঘর হয়েছে, বাকি অর্ধেকটায় এঁটো বাসনপত্র ডাঁই করা থাকে। মুখ ধোয়ার বেসিন রয়েছে, কয়েকটা প্যাকিং বাক্স পড়ে আছে খালি। এইসব বাক্সে বিদেশ থেকে কেমিক্যালস আসে। বিদেশের জিনিস বলে বাক্সগুলো বেশ মজবুত। দিনের বেলা প্যাকিং বাক্সগুলো মোট 3টে, একটার ওপর আর একটা দাঁড় করানো থাকে। রাত্রিবেলা ওগুলো নামিয়ে আমি পাশাপাশি সাজিয়ে নিই। বাক্সগুলো সমান নয়, যার ফলে একটু উঁচু নিচু হয়। তা হোক, আমার কিছু অসুবিধা হয় না। একেবারে মেঝে শোয়ার চেয়ে এটুকু উচ্চতা মন্দ কি? বারান্দার লাগোয়া পাশাপাশি 2টো ঘর। একটা ঘরে সুবিনয়ের বিধবা মা শোন খাটে, মেঝে শোয় 16-17 বছর বয়সের ঝি কুসুম। অন্য ঘরে সুবিনয় এক খাটে শোয়, অন্য খাটে 2 বাচ্চা নিয়ে সুবিনয়ের বউ খনা। সামনের দিকে আরও 2টো ঘর আছে, তার একটা সুবিনয়ের ল্যাবরেটরি, অন্যটা বসবার ঘর। কিন্তু সেই সব ঘরে আমাকে থাকতে দেওয়ার কথা ওদের মনে হয়নি। সুবিনয়ের এক বোন ছিল এই সেদিন পর্যন্ত, বিয়ে হচ্ছিল না কিছুতেই। যতই তার বিয়ের দেরি হচ্ছিল ততই সে দিনরাত মুখ আর হাত পায়ের পরিচর্যা নিয়ে অসম্ভব ব্যস্ত হয়ে পড়ছিল। ছেলে ছোকরা দেখলে কেমন হন্যের মতো হয়ে যেত এবং শেষমেশ আমার মতো অপদার্থের দিকেও তার কিছুটা ঝুঁকে পড়ার লক্ষণ দেখে আমি বেশ শঙ্কিত হয়ে পড়ি। একদিন তো সে পরিষ্কার তার বৌদিকে বলে দিল, এই শীতে উপলদা একদম খোলা বারান্দায় শোয়, তার চেয়ে খাওয়ার ঘরটায় শুতে দাও না কেন? এ কথা যখন হচ্ছিল তখন আমি 4-5 হাত দূরে বসে সুবিনয়ের মুখোমুখি খাওয়ার টেবিলে চা খাচ্ছি। চোর চোখে তাকিয়ে দেখি রান্নাঘরের দরজায় দাঁড়ানো সুবিনয়ের বোন অচলার দিকে চেয়ে রান্নাঘরের ভিতরে টুলে বসা খনা একটু চোখের ইঙ্গিত করে
চাপা স্বরে বলল, হুম। আমিও ব্যাপারটা বুঝতে পারলাম। ঠিকই তো, খাওয়ার ঘরে দেয়ালের র্যাকে দামি স্টিলের বাসনপত্র, চামচ থেকে শুরু করে কত কি থাকে সরানোর মতো। এখানে আমাকে শোয়ানো বোকামি। তা সে যাকগে। অচলার যখন ওই রকম হন্যে দশা, তখন আমার এ বাড়িতে বাস সে এক রাতে প্রায় উঠিয়ে দিয়েছিল আর কি। কোথাও কিছু না, মাঝরাতে একদিন দুম করে চলে এসেছিল বারান্দায়। বাথরুমে যাওয়ার প্যাসেজের ধারেই আমি শুই। মাঝরাতে বারান্দা দিয়ে বাথরুমে আনাগোনা করতে কোনো বাধা নেই। কিন্তু অচলা বাথরুমে যায়নি। শটান এসে আমার প্যাকিং বাক্সের বিছানার ধার ঘেঁষে দাঁড়িয়ে আমার মুখের দিকে চেয়ে বোধহয় একটা দীর্ঘশ্বাস ছেড়েছিল। সেটা নিতান্ত মানবিক করুণাবশতও হতে পারে, কিন্তু তাইতেই আমার পাতলা ঘুম ভেঙে যেতে আমি বাবা গো বলে চেঁচিয়ে উঠেছিলাম ভূত ভেবে। অচলা সময় মতো পালিয়ে গিয়েছিল বটে, কিন্তু ঘরে ঢুকে দরজা বন্ধ করতে বিকট শব্দ করেছিল। গোলমাল শুনে তার মা উঠে এসে বারান্দায় তদন্ত করেন। আমি তাকে বলি যে আমি দুঃস্বপ্ন দেখে ভয় পেয়েছি। তিনি তা বিশ্বাস করেননি এবং আমার উদ্দেশ্যেই বোধহয় বলেন, এসব একদম ভালো কথা নয়, কালই সুবিনয়কে বলছি। সুবিনয়কে তিনি কি বলেছিলেন কে জানে, কিন্তু সুবিনয় ব্যাপারটা নিয়ে মোটেই মাথা ঘামায়নি। ঘামালে বিপদ ছিল, কারণ সুবিনয়ের চেহারা দানবের মতো বিশাল এবং রাগলে তার কাণ্ডজ্ঞান থাকে না। কোনো ব্যাপার নিয়েই সে বড় একটা মাথা ঘামায় না। সর্বদাই সে এক ভাবনার ঘোরে বাস করে। জাগতিক ব্যাপার স্যাপার নিয়ে তাকে কেউ কোনো কথা বললে সে ভারী বিরক্ত হয়। এই যে আমি তার বাড়িতে আছি, খাচ্ছি, দাচ্ছি, ঘুমোচ্ছি, এটাও যে খুব বাঞ্ছিত ব্যাপার নয় কোনো গৃহস্থের কাছে, তাও সে বোঝে না। সে সর্বদাই তার কেমিস্ট্রি নিয়ে পড়ে আছে। মস্ত এক কোম্পানির চিফ কেমিস্ট, কিছু পেপার লিখে বৈজ্ঞানিক জগতেও নামটাম করেছে। প্রায় বিদেশে যায়। সুবিনয় বাংলাদেশের সেই লুপ্তপ্রায় স্বামীদের একজন, যাদের বউ খানিকটা সমীহ করে চলে। স্ত্রী স্বামীকে সমীহ করে, এই ব্যাপারটা আমি আর কোথাও দেখিনি এ জীবনে। সুবিনয়ের এই কর্তৃত্বময় অস্তিত্বের দরুনই আমি এ বাড়িতে বেশ কিছুকাল টিকে আছি। সুবিনয় যে আমাকে তাড়ায় না, তার একটা গূঢ় কারণও আছে। তা বলে যেন কেউ মনে না করেন যে আমার প্রতি সুবিনয় স্নেহশীল। সত্য বটে, স্কুল জীবনে আমরা সহপাঠী ছিলাম মিত্র ইনস্টিটিউশনে। গলায় গলায় ভাব ছিল তখন। কলেজেও সায়েন্স নিল, আমি কমার্স। কোনো ক্রমে বিকম পাশ করে আমি লেখাপড়া ছাড়ি। সুবিনয় সোনার মেডেল পেয়ে এগিয়ে গেল। আমরা ভিন্ন হয়ে গেলাম। দুই বন্ধুর একজন খুব কৃতি হয়ে উঠলে আর বন্ধুত্ব থাকে না, কমপ্লেক্স এসে যায়। এখন আমাকে সবাই অপদার্থ বলে জানে। কেবল দীর্ঘকাল আমি নিজেই সেটা বুঝতে পারিনি। আমার ধারণা ছিল আমার প্রতিভা একদিন বিকশিত হবেই। আমি মোটামুটি ভালো গান গাইতে পারতাম, চমৎকার থিয়েটার করতাম, নাটক ফাটকও লিখেছি এককালে উদ্বাস্তুদের দুঃখ নিয়ে, অল্প স্বল্প ছবি আঁকতে পারতাম, সবচেয়ে ভালো পারতাম কাদামাটি দিয়ে নানা রকম মূর্তি তৈরি করতে। এত বহুমুখী প্রতিভা নিজের ভেতরে দেখে আমার ধারণা ছিল একটা না একটা লাইন ধরে আমি ঠিক উন্নতি করব। আর সবকটা লাইনেই যদি উন্নতি করি তাহলে তো কথাই নেই। আরও অনেকেরই এককালে ধারণা ছিল। আমার বিচক্ষণ বাবা কিন্তু বরাবর বলে এসেছেন, এ ছেলের কিছু হবে না, এতদিকে মাথা দিলে কি কারো কিছু হয়। আমার পারিবারিক ইতিহাসটি খুবই সংক্ষিপ্ত। আমি মা বাবার একমাত্র সন্তান। আমার 5 বছর বয়সে মা মারা গেলে বাবা আমার এক মাসিকে বিয়ে করেন। মায়ের পিস্তুত বোন। মাসির এক চোখ কানা আর দাঁত উঁচু বলে তার বিয়ে হচ্ছিল না। আমি সেই মাসির কাছে মানুষ। বিকম পরীক্ষার কিছু আগে বাবা অপ্রকট হলেন। দুনিয়ায় তখন আমার মাসি আর মাসির আমি ছাড়া কেউ নেই। কিন্তু কেউ কারো ভরসা নই। মাসি বলতো, তুই যদি চুরি ছাঁচড়ামি গুন্ডামি বা ডাকাতি করেও দুটো পয়সা আনতে পারতিস। বাস্তবিক বয়সের সঙ্গে সঙ্গে মানুষের যেসব উন্নতি হয় বলে শুনেছি, তার কিছুই আমার হলো না। হ্যাঁ, গান আমি এখনও আগের মতোই গাই। সুযোগ পেলে অভিনয়ও খারাপ করব না। আগের মতো নাটকও লিখতে পারি। ছবি কিংবা মাটির পুতুলও আঁকতে বা বানাতে পারি। কিন্তু সেসবও যেন কোথায় আটকে আছে, উন্নতি হয়নি। সিনেমায় নামতে গিয়েছিলাম,
2-4টে সিনেমায় চান্স পেলাম বটে ছোট ছোট ভূমিকায়, কিন্তু তাকে সিনেমায় নামা বলে না ঠিক। দুটো একটা চাকরিও পেয়েছিলাম, একটার কোম্পানি ক্লোজার হলো, অন্যটায় অস্থায়ী চাকরি টিকলো না। মাসির লেখাপড়া ছিল না তেমন। বাবা লোকান্তরিত হওয়ার পর মাসি বিস্তর সেলাই ফোড়াই করে সংসার চালাতে গিয়ে একটা ভালো চোখকেও প্রায় খারাপ করে ফেলল। মাসি যখন কাঁদত তখন কিন্তু তার অন্ধ চোখেও জল পড়ত। বিনা কাজে সারাদিন টোটো করে ঘুরে বেড়াতাম, বেশ লাগত। কাজকর্ম না করতে করতে এক ধরনের কাজের আলসেমি পেয়ে বসেছিল। আড্ডার অভাব ছিল না। সংসারের ভাবনা একা মাসিকে ভাবতে দিয়ে আমি চৌপর দিন বাইরে কাটাতাম। নিছক সঙ্গী না জুটলে ময়দানের ম্যাজিক, খোলা মাঠের ফুটবল বা ক্রিকেট, ইউসিস লাইব্রেরিতে ঢুকে ছবির ম্যাগাজিন দেখে সময় কাটাতাম। বাবা বাড়ি করে যাননি, ভাড়া বাকি পড়ায় একবার বাড়িওয়ালা হুড়ো দিয়ে তুলে দিল। বুড়ো বাড়িওয়ালা মারা গেছে, ছেলেরা লায়েক হয়েছে, তাদেরও তো মায়া দয়া নেই। মহা আতান্তরে পড়ে মাসি তার লতায় পাতায় সম্পর্কের এক বড়লোক ভাইয়ের বাড়ি গিয়ে উঠল। ভাই মাসিকে তাড়ালো না। গরিব আত্মীয়দের আশ্রয় দিলে বিস্তর কাজ আদায় করা যায়, কিন্তু সেখানে আমার ঠাঁই হলো না। তারা পরিষ্কারই বলে দিলেন, তোমার বোন পোকে রাখতে পারবো না বাবু, বড় সড়ো ছেলে নিজের রাস্তা নিজেই দেখে নেবে। একথা শুনে মাসি বলে, ওমা বোন পোকি, ও আমার ছেলে, নিজের হাতে মানুষ করেছি যে। কিন্তু তারা কিছুতেই মত দিল না যখন মাসির তখন হাউ হাউ করে কান্না। আমি মাসিকে অনেক স্তোকবাক্য দিয়ে তখনকার মতো ঠান্ডা করে কেটে পড়লাম। আমার যা হোক, কানা মাসিটা আমার তো না খেয়ে মরবে না। তবে সে বাড়িতে আমার যাতায়াত আছে, কয়েকবার নেমন্তন্নও খেয়েছি। তখন হাওড়া কদমতলা রুটের একটা প্রাইভেট বাসে কন্ডাক্টরি করি। সারাদিন পয়সার ঝনঝন, লোকের ঘেমো গা, গাড়ির চলা, তার মধ্যে কখনো ঘুণাক্ষরেও মনে পড়তো না যে আমি বিকম পাস বা এই কাজের চেয়ে একটা কেরানিগিরি পেলে অনেক ভালো হতো। সে যা হোক, কন্ডাক্টরি কিছু খারাপ লাগতো না। তবে প্যাসেঞ্জারদের সঙ্গে ঝগড়া কাজিয়ার সময় আমি বেশি সুবিধা করতে পারতাম না। আর একটা লাভও হতো বেশ, প্যাসেঞ্জারদের মুখে নানা খবর শুনে শুনে দুনিয়া সম্পর্কে বিনা মাগনা অনেক জ্ঞান লাভও হয়ে যেত। কয়েকদিনের মধ্যেই এলাকার হেক্করদের চিনে ফেললাম। তাদের কাছে টিকিট বেচার প্রশ্ন উঠত না, উল্টে খাতির দিতে হতো। মনাই ঘোষ ছিলেন এলাকার মাথা। মনে আছে একবার তিনি 55 তলার মোড়ে বাস থামিয়ে নেমে গিয়ে লন্ড্রির জামা কাপড় আনলেন। বাস ততক্ষণ ঠায় দাঁড়িয়ে রইল। চোর ছিনতাইবাজ পকেটমার বিস্তর চেনা জানা হয়ে গেল। আজও সেসব জায়গায় গেলে 2-4 কাপ চা বিনা পয়সায় লোকে ডেকে খাওয়ায়। আনাড়ি ছিলাম বলে প্রথম দিকে আমার ব্যাগ থেকে 2 খুচরো হাফিস হয়েছে, পরের দিকে কাকের মতো চালাক হয়ে উঠি। বাস চালাতো ধন সিং নামে একটা রাজপুত। জলের ট্যাঙ্কের কাছে একবার সে একটা ছোকরাকে চাপা দিলে রাস্তার লোক রে রে করে তাড়া করল। ভয়ে ধন সিংয়ের আর হিতাহিত জ্ঞান রইল না। 55 তলার সরু রাস্তায় যে আপ ডাউন বাস কি করে চলে সেইটাই লোকে ঠিক বিশ্বাস করতে পারে না। আর সেই মারাত্মক ভিড়ের সরু রাস্তায় ধন সিং বাসের গতিবোধ করি 30-40 মাইল তুলে দিল। কোনো স্টপে গাড়ি দাঁড়াচ্ছে না। প্যাসেঞ্জাররা প্রাণ ভয়ে চেঁচাচ্ছে, বাঁচাও, এই স্টুপিড, এই লোকের বাচ্চা, এই শুয়োরের বাচ্চা। কে শোনে কার কথা? আমরা 2 কন্ডাক্টর, আমি আর গোবিন্দ, 2 দরজায় সিঁটিয়ে দাঁড়িয়ে আছি। বিপদ দেখলেই লাফাবো। ধন সিং কদমতলা পর্যন্ত উড়িয়ে নিল বাস। তারপর যেই থামল, অমনি কোত্থেকে যে শয়ে শয়ে লোক জুটে গেল চারধারে কে জানে। পালানোর পথ ছিল না। ধন সিং প্রচণ্ড মার খেয়ে আধমরা হয়ে হাসপাতালে গেল। আমি আর গোবিন্দ ঠ্যাঙানি খেয়ে কিছুক্ষণ ঝুম হয়ে পড়ে রইলাম রাস্তায়। মুখটুক ফুলে গায়ে গতরে 100 ফোড়ার ব্যথা হয়ে বিচ্ছিরি অবস্থা। অনেক পরে চেনা একটা হোটেলের বাচ্চা বয়গুলো এসে আমাদের জলটল দিয়ে তুলে নিয়ে যায়। দুজনে কষ্টে সৃষ্টে চেনা দোকানে গিয়ে কোকাতে কোকাতে বসলাম। ব্যাগ দুজনেরই হাফিস হয়ে গেছে, জামাটামা ছিঁড়ে একাকার, গোবিন্দর চটি জোড়াও হাওয়া। পাবলিক পেদালে তো কিছু করার নেই, রাগও করা যায় না। কার মুখ মনে করে রাগ করব? গোটা জীবন আর তাবৎ দুনিয়ার উপর রাগে চোখে জল আসে শুধু। গোবিন্দ আর আমি একটা করে কোয়ার্টার রুটি
আর ছোট শানকির মতো কলাই করা প্লেটে হাফ প্লেট করে মাংস নিয়ে বসলাম। মাংস মুখে দিয়েই গোবিন্দ উহু উহু করে যন্ত্রণায় চেঁচিয়ে উঠে বলল, জিভটা কেটে এই ফুলেছে মাইরি, নুন ঝাল পড়তেই যা চিড়িক দিয়েছে না, খাই কি করে বলতো। এসব কথা যখন হচ্ছে তখনই ছোকরা বয়টা এসে বলল, গোবিন্দদা, আপনার দেশ থেকে আপনার খোঁজে একটা লোক অনেকবার এসে ঘুরে গেছে, ওই আবার এসেছে দেখুন। গোবিন্দ মুখ তুলল, আমিও দেখলাম। বুড়ো মতো একটা লোক খুব বিষণ্ণ মুখের ভাব করে এসে বেঞ্চে বসে মুখের ঘাম মুছল সাদা একটা ন্যাকড়া পকেট থেকে বের করে। গোবিন্দ বলল, তারক জ্যাঠা, খবর টবর কি, খারাপ নাকি? হ্যাঁ বাবা, তোমার পিতৃদেব। গোবিন্দ আঁতকে উঠে বলল, আর বলবেন না, আর বলবেন না। লোকটা ভোরকে থেমে গেল। আর দেখলাম গোবিন্দ গোগ্রাসে মাংস রুটি খাচ্ছে, জিভের মায়া ত্যাগ করে। খেতে খেতেই বলল, ও শুনলেই খাওয়া নষ্ট, এখন পেটে 10টা বাঘের খিদে, একটু বসুন, ও খবর 5 মিনিট পরে শুনলেও চলবে। শত হোক হিন্দুর ছেলে তো, ও খবর শুনলে খায় কি করে? খাওয়ার শেষে গোবিন্দ উঠে দাম টাম দিয়ে এলো, বলল, চলুন, দেশে যেতে হবে তো। তারক জ্যাঠা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, তা তো হবেই, পরশু দিনের ঘটনা বাবা। মাঠ থেকে ফিরে তোমার বাবা মশাই হঠাৎ উঠোনে টান টান হয়ে শুয়ে পড়লেন। কত জল, পাখা, ওঝা, বদ্যি, গোবিন্দ আমার কানের কাছে মুখ এনে বলল, উপল, খবরটা ভালো। তারপর গোবিন্দ গম্ভীর হয়ে বলল, হক্কের মরা মরেছে জ্যাঠা, আর বেঁচে থেকে হতোটা কি, দুনিয়া তো ছিবড়ে হয়ে গিয়েছিল। এই বলে সে আমার দিকে চেয়ে বলল, উপল, তুইও চল, গায়ের ব্যথাটা ঝেড়ে আসবি। দেশে আমাদের ধান জমি আছে, বাবা তাড়িয়ে দিয়েছিল বদমাইশের জন্য, তাই ফিরতে পারছিলাম না, নইলে কোন শালা মরতে কন্ডাক্টারি করে। বিনা নোটিশে চাকরি ছেড়ে দুজনে সেই রাতে কেটে পড়লাম হাওড়া জেলার শিবগঞ্জে। আমার স্বভাব বসতে পেলেই ঠেলে ঠেলে শুয়ে পড়া। গোবিন্দর দেশটা বেশ ভালোই। বাগনান থেকে বাসে ঘন্টা কয়েকের রাস্তা, পৌঁছে গেলে মনে হয় ঠিক এরকম ধারা জায়গায় তো এতকাল খুঁজছিলাম। গোবিন্দদের ধান জমি বেশি না হোক, ওদের দুবেলা ভাতের অভাব নেই। বিরাট একটা নারকোল বাগান আছে, মেটে দোতলা বাড়িতে বেশ মাঝারি বড় সংসার। দুবেলা খাওয়ার শোয়ার ভাবনা নেই। আমি তাই নিশ্চিন্তে সেখানে শেকড় চালিয়ে দিলাম। ভরসা হলো বাকি জীবনটা এখানেই কেটে যাবে বুঝি। গোবিন্দ তখন প্রায়ই বলতো, দাঁড়া, তোকে এদিকেই সেট করিয়ে দেবো। কিন্তু মাস তিনেক যেতে না যেতেই গোবিন্দ বিয়ে করে বসল। আর তার 2 মাস বাদেই গোবিন্দর মুখ হাঁড়ি, আমার সঙ্গে ভালো করে কথা কয় না। বুঝলাম ওর বউ বুদ্ধি দিয়েছে। তবু গায়ে না মেখে আমি আরও 1 মাস কাটিয়ে দিলাম। মোট 6 মাস পর গোবিন্দর বড় ভাই একদিন খাড়ুবেড়েতে যাত্রা দেখে ফেরার পথে গহীন রাতে রাস্তায় টর্চ ফেলে ফেলে আগে আগে হাঁটতে হাঁটতে নরমে গরমে বলেই ফেলল, এ বয়সটা তো বসে খাওয়ার বয়স নয় গো বাপু, গাঁ ঘরে কাজকর্মই বা কোথায় পাবে, বরং কলকাতার বাজারটাই ঘুরে দেখো গে। গোবিন্দর বড় ভাই নন্দদুলালের খুব ইচ্ছে ছিল তার মেয়ে কমলিনীকে আমি বিয়ে করি, কিন্তু কমলিনীর বয়স মোটে 12, সুশ্রীও নয়। তাছাড়া আমারও বিয়ের ব্যাপারটা বড় ঝামেলা বলে মনে হয়, তাই রাজি হইনি। ঘর জামাই রাখলেও না হয় ভেবে দেখতাম। তা সে প্রস্তাবও নয়, বরং কমলিনীর মা আমাকে প্রায় কাজ খোঁজার জন্য হুড়ো দিত, চাষবাস দেখতে পাঠাতো। বেলপুকুর বাজারে গিয়ে শুকনো নারকোল বেচে এসেছি কতবার। আখের চাষ হবে বলে গোটা একটা ক্ষেত নাড়া জেলে আগুনে পোড়াতে হয়েছিল। এত সব কাজকর্ম আমার ভালো লাগে না। বউ হলে সে আরও তাড়া দেবে সারা জন্ম। এক বর্ষার রাতে গোবিন্দদের গোলাঘরে চোরে শীত দিল। বিস্তর ধান লোপাট। সকালবেলা খুব চেঁচামেচি হলো। তারপর থিতু হয়ে সবাই বসে এক মাথা হয়ে ঠিক করল যে এবার থেকে আমাকে সারা রাত বাড়ি চৌকি দিতে হবে। একটা নিষ্কর্মা লোক সারাদিন বসে খাবে, কোনো কাজে লাগবে না, এ কি হয়? দিন 15 পাহারা দিতেও হলো। এক রাতে ফের চোর এলো। আমার চোখের সামনে পরিষ্কার 5-6 জন কালো কালো লোক। তাদের 2-1 জন আমার মুখ চেনা।
দক্ষিণের ঘরের দাওয়ায় বসে লণ্ঠন পাশে নিয়ে একটা লম্বা লাঠি উঠোনে মাঝে মাঝে ঠুকছিলাম। দুটো দিশি কুকুর সামনে ঝিমোচ্ছে। এই সময়ে এই কাণ্ড। চোর দেখে ভেরমি খাই আর কি। লাঠি যে মানুষের কোন কাজে লাগে তা তখনও মাথায় সেঁধোচ্ছে না। চোর কজন এসে সোজা আমার চারধারে দাঁড়িয়ে গেল। একজন বলল, উপল শালা, মেরে মাঠে পুঁতে দিয়ে আসবো, মনে থাকে যেন। কুকুর দুটো দুবার ভুকভুক করে হঠাৎ লেজ নাড়তে লাগলো চোরদের খাতির দেখানোর জন্য। দিশি কুকুরদের বীরত্ব জানা আছে। আমিও তাদের দেখে কায়দাটা শিখে গেলাম। একগাল হেসে বললাম, আরে তোমরা ভাবো কি বলো তো, পাহারা কি আসলে দিই? গুঁতোর চোটে পাহারা দেওয়ায়। যা করার চটপট সেরে নাও ভাই সকল, আমি চারদিকে চোখ রাখছি। চোরেরা যখন মহা ব্যস্ত, ঠিক তখনই আখের বুঝে আমি লাঠি আর লণ্ঠন নিয়ে লম্বা দিলাম, নইলে পরদিন আমার উপর দিয়ে বিস্তর ঝামেলা যেত। তা সেই লাঠি আর লণ্ঠন ছাড়া তখন আর আমার কোনো মূলধন ছিল না। আফসোস হলো, চোরদের সঙ্গে হাত লাগিয়ে যদি কিছু নগদ বা ঘটিবাটি গোবিন্দদের বাড়ি থেকে হাতিয়ে আনতে পারতাম তো বেশ হতো। আমার বাবা সারা জীবনটাই ছিলেন ডাকঘরের পিয়ন, শেষ জীবনে শটার, আর এক থাক উঁচুতে উঠতে পারলে তাকে ভদ্রলোক বলা চলত। তা তিনি উঠতে পারেননি। বিস্তর ধারকর্য করে খাওয়া দাওয়া ভালো করতেন। ওই এক শখ ছিল। প্রভিডেন্ট ফান্ডের অর্ধেকই প্রায় ফৌত হয়ে গিয়েছিল ওই কর্মে। সারাটা জীবন তাকে কেবল টাকা খুঁজতে দেখেছি। অন্য সব টাকার রাস্তা বন্ধ হয়ে গেলে তিনি বাড়ির আনাচে কানাচে ঘন্টার পর ঘন্টা পুলিশের মতো সার্চ চালাতেন। বিছানার তোষক উল্টে, জাজিম উঁচু করে চাটাইয়ের তলা পর্যন্ত। ওদিকে কাঠের আলমারির মাথা থেকে শুরু করে রান্নাঘরের কৌটো বাউটো, পুরনো চিঠিপত্রের বান্ডিলের মধ্যে পরম উৎসাহে তিনি টাকা বা পয়সা খুঁজতেন। কদাচিৎ এক একটা 10 বা 5 পয়সা পেয়ে আনন্দে এই যে বলেছিলুম না বলে চেঁচিয়ে উঠতেন। ঘরের গোছগাছ হাঁটকানোর জন্য মাসি খুব রাগ করতেন বাবার উপর। বাবা সেসব গায়ে মাখতেন না, বরং সুর করে মাসিকে খেপাতেন, কানামাছি ভো ভো। কানামাসির নামই হয়ে গিয়েছিল কানামাছি। বাবার কাছ থেকে ওই একটা স্বভাব আমি পেয়েছি। আমারও স্বভাব যখন তখন যেখানে সেখানে অবসর পেলেই পয়সা খোঁজা। হাটে বাজারে, রাস্তায় ঘাটে, ঘর দোরে প্রায় সময়ই আমি হাটপাট করে পয়সা খুঁজি। সিকিটা আধুলিটা পেয়েও গেছি কখনো সখনো। না পেলেও ক্ষতি নেই, খোঁজাটার মধ্যেই একটা আনন্দ আছে। যেমন লোকে খামোকা ঘুড়ি উড়িয়ে বা মাছ ধরতে বসে আনন্দ পায়, এ অনেকটা সেরকমই আনন্দ। একবার হরতালের আগের দিন বিকেলে বাবা পরদিনের বাজার করতে গেছেন। তখনও বুড়ো বাড়িওয়ালা বেঁচে। বাজারে বাবার সঙ্গে দেখা হতেই বুড়ো বাড়িওয়ালা আঁতকে উঠে বললেন, এ কি বাপ, তোমাকে না আজ সকালেই বাজার করে ফিরতে দেখলুম, আবার এবেলা বাজারে কেন বাবা? বাবা মাথা চুলকে বললেন, কাল হরতাল কি না, তাই কালকের বাজারটা সেরে রাখছি। শুনে বুড়ো রেগে মেগে খেকিয়ে উঠলেন, হরতাল ছিল তো হরতালই হতো, শাক ভাত নুন ভাত কি মুড়ি টুড়ি চিবিয়ে কাটিয়ে দিতে পারতে না? এ কি ধরনের অমিত ব্যয় তোমাদের? দিনে দুবার বাজার। এ বয়সেই যদি দুটো পয়সা রাখতে না পারো তো কি গুচ্ছের ছেলেপুলে হয়ে গেলে তখন পারবে? দুটো পয়সার মর্ম যে কবে বুঝবে তোমরা? বয়স হয়ে গেলে কপাল চাপড়াবে। সেই থেকে বাবা একটা ঠাট্টার কথা পেয়ে গিয়েছিলেন। প্রায় সময়ই খুক খুক করে হাসতে হাসতে বলতেন, দুটো পয়সা রাখতে না পারলে। কিন্তু ঠাট্টার কথা হলো, ওই দুটো পয়সা রাখতে না পারায় কানামাসিকে ভাইদের বাড়িতে ঝিগিরি করতে হচ্ছে, আর আমার হাতে হ্যারিকেন। বাস্তবে কি, হ্যারিকেন আর লাঠি সম্বল করে গোবিন্দর বাড়ি থেকে যেদিন পালাই, সেই দিন রাতে ভারী একটা দুঃখ হচ্ছিল আমার। বলতে কি, গোবিন্দর বাড়িতে থাকতে আমি দুটো পয়সা করেছিলাম। প্রায় দিনই এটা সেটা নিয়ে গোপনে বেচে দিতাম। ঘরের মেঝেই একটা সোনার মাকড়ি কুড়িয়ে পেয়ে রেখে দিয়েছিলাম। 2-4টে পয়সা কুড়িয়ে টুড়িয়ে একটা বাঁশের চোঙায় জমিয়ে রেখেছিলাম। সেই গুপ্ত সম্পদ গোবিন্দদের পশ্চিমের বাতায় গোঁজা আছে, আনতে পারিনি।